পুলিশ দাঁড়ায় আছে, কিন্তু স্নাইপারে গুলি চলতেছে। কোত্থেকে গুলি করতেছে আমরা খুঁজে পাচ্ছি না। ডানে দেখতেছি, বামে দেখতেছি, খুঁজে পাচ্ছি না। কিন্তু একটু পরপর দেখতেছে আমাদের ভাইরা শুয়ে যাচ্ছে, আর গল গল করে রক্ত পড়তেছে, কারো মাথায়, কারো কপালে, কারো এইখানে, কারো পেটে, কারো বুকে, কারো পিঠে। বড়ি গাছের যখন বড়ি গাছ লাড়া দিলে বড়িগুলো রাস্তায় জমিনে যেরকম বিছিয়ে থাকে, এইভাবে লাশগুলো বিছিয়ে ছিল। আমি মোহাম্মদ রায়হান ফারুক, আর এই ছাত্র জনতা বৈষম্য আন্দোলনের শুরু থেকে ছিলাম। বলা যেতে পারে যে যুদ্ধের যে ময়দানটা, সেক্টর 1 যাত্রাবাড়ি ছিল আর কি বাংলাদেশের যুদ্ধের প্রথম কেন্দ্রবিন্দু। এখান থেকেই মূলত আন্দোলনটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর আসলে যাত্রাবাড়ি যে মেচাকারটা হয়েছে, বা যাত্রাবাড়িতে যে পরিমাণ মানুষকে মানে নিহত করা হয়েছে বা খুন করা হয়েছে এক প্রকার, সেটা আসলে অনেকেই জানে না, আসলে জানার বিষয় না। কারণ প্রথম থেকে যেভাবে আগ্রাসনী ভূমিকা রাখছিল, সেটা আসলে মানে অত্যন্ত দুঃখজনক। যেমন পুলিশ সামনে থেকে, তেমনইভাবে স্নাইপার থেকে, তেমনিভাবে হেলিকপ্টার থেকে। মূলত যাত্রাবাড়ি পয়েন্ট বলা হয়, কিন্তু আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ছিল কাজলা, কুতুবখালী, শনিয়াকড়া, রায়েরবাগ। আন্দোলনের সূত্রটা কিন্তু বুধবার দিন, সম্ভবত তারিখটা 17 কি 18 বুধবার দিন। সেদিন সকাল থেকে আন্দোলনটা মোটামুটি একটা ভূমিকা নেয়। প্রথমে রাস্তা ব্যারিকেড, রাস্তা গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়। যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলনে সবাইকে, সাধারণ জনতাকেও মাঠে নেমে আসার জন্য আহ্বান করে, সেক্ষেত্রে আমি যে স্টুডেন্ট বা সাধারণ মানুষ উভয় ক্ষেত্রে দিয়ে আমি ছিলাম। আমি আমার শত শত ভাইদের লাশ পড়তে দেখছি, আমার এই চোখ ধান। আসলে কথাগুলো বলতে গেলে এখনই শৈলে পশম দাঁড়ায় যাচ্ছে, যে কী বিভীষিকাময় এক একটি দিন, এক একটি রাত ছিল। বুধবার দিনের ঘটনা আসলে মোটামুটি সবাই জানতে পারে, তখন কিছু কিছু টিভি নিউজ কভার করছিল। দুঃখজনকভাবে হলেও সময় টিভি কিছু বাজেভাবে করছিল, সে পুলিশকে উস্কায় দিচ্ছিল যে শর্ট করেন, গুলি করেন, গুলি করেন, আমরা শর্ট নেব। সেটা কিন্তু বুধবার দিন রাতের ঘটনা ছিল। পুলিশ আমাদের সাথে কীভাবে আগ্রাসী ভূমিকা রাখছে, এটা মোটামুটি সবাই জানে বা কম বেশি দেখতে পাইছে। আসলে অনেক কিছুই আসলে ধামাচাপা পড়ে গেছে, আসলে অনেকে জানেই না। বুধবার দিনের আন্দোলনটা একটা তুমুল পর্যায়ে চলে যায়। বুধবার দিন থেকে বৃহস্পতিবারও সকাল থেকে সেই একটা অবস্থান। পুলিশ তো চতুর্মুখী মানে আগ্রাসনী ভূমিকা রাখতেই আছে, প্রচুর লাশ পড়তেছে। আসলে লাশের সংখ্যাটা আসলে এগুলো গুণে শেষ করা যাবে না। যদি এটা একটা সুস্থ তদন্ত হয়, তাহলে এই হিসাবটা যে কত হাজারে যে ছাড়াবে, মানে সেটা আসলে এখনই বলাটা মুশকিল। আসলে চোখের ভিতরে সব কিছু ভাসতেছে। সত্যি কথা বলতে এখনও আসলে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, কারণ চোখ বন্ধ করলে আমি এখনও সেই লাশ, রক্ত, মাথার খুলি উড়ে গেছে, ফেজ উড়ে গেছে, বুকে দিয়ে গলগলায় রক্ত বের হচ্ছে, আমি শুধু এগুলি দেখতে পাচ্ছি। আমরা যেভাবে লাশগুলো রেস্কিউ করছিলাম, সেগুলো বলতে গেলে আসলে শরীরের পশম কেন ভিতরটা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দিন সকাল থেকে যখন আবার আন্দোলনের পুরো তুমুল চলতেছে, বৃহস্পতিবার দিন সকালে বিডিআর এক প্রকার আত্মসমর্পণ করছে। বিডিআর বা বিজিবি আমরা যেটাই বলে থাকি না কেন, সকাল 10টা সাড়ে 10টার দিকে বিডিআর আমাদেরকে হাত তুলে বলতেছে যে আমরা কোনো ইয়েতে যাবো না, অ্যাকশানে যাবো না। ফাইন, আমরা বিডিআরকে সুন্দরভাবে সাধুবাদ জানাইছি, কিন্তু ঠিকই বিডিআরকে আমাদেরকে সামনে রেখেই কিন্তু পুলিশ কিন্তু তারপর আমাদেরকে সোরা, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, তারপর হচ্ছে আপনার টিয়ার শেল মারতেছে অনবরত। যদি বলি বৃহস্পতিবার দিন বিকাল থেকেই আমাদের লাশের সংখ্যাটা বাড়তে থাকে, মানে সংখ্যায় আকারে না, এটা সংখ্যা আকারে থেকেও ভয়াবহভাবে। বৃহস্পতিবার দিন বিকালে দুটি ছেলের কথা এখন খুব মনে পড়তেছে। একটু বলে রাখি, বুধবার দিন আমরা যখন আপনার লরিগুলো দিয়ে ব্যারিকেড দিছিলাম, বৃহস্পতিবার দিন সকালগুলো দেখলাম যে লরিগুলো নিয়ে গেছে। এই কারণে বৃহস্পতিবার দিন যে লরিগুলোকে ব্যারিকেড দেওয়া হয়েছে, প্রত্যেকটা লরির চাকার হাওয়া ছেড়ে দেওয়া হয়েছে এই কারণে যেন পরবর্তীতে যেন লরিগুলো নিয়ে যেতে না পারে। লরিগুলো দেওয়া হয়েছিল এই কারণেই ব্যারিকেড, কারণ আমাদের অনেক আপু মায়েরা এই আন্দোলনে শরিক ছিলেন। কারণ পুলিশ মাঝে মাঝে এত দ্রুত আক্রমণ করতেছে, এত দ্রুত গাড়ি টান দিয়ে আসতেছে, অনেক ছোট ছোট ছেলেরাও দৌড়ায় কুল পাইতো না, তারা ওইখানে পড়ে যেত। আর পুলিশ খুব মানে হিংস্রতার সাথে গুলি করে ঠেকিয়ে গুলি করে মারছে পুলিশ। ঠেকি বলতে এমনও হয়েছে, একটা ছেলের ঘটনা যদি বলি, ছেলেটা সম্ভবত মাদ্রাসায় পড়ে, সম্ভবত এটা বুধবার দিনে বৃহস্পতিবার আমার সঠিক মনে আসতেছে না, কারণ এত ঘটনা ঘটছে, মাথার উপর দিয়ে এত কিছু গেছে, এখন অনেক কিছু মনেও আসতেছে না। ছেলেটা সম্ভবত 18 পাড়ার হাফেজ। মানে এই আন্দোলন তো ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে মহিলারা, মানে সাধারণ জনতা, ছাত্র সবাই ছিলেন। ওই ছেলেটা মাদ্রাসার ছাত্র, হয়তো আন্দোলন দেখতে আসছে বা আন্দোলন ঢুকে গেছে, তাকে প্রথমে ডান হাতে গুলি করছিল। ছেলেটা যান বাঁচানোর জন্য মানে কোনো মতে হেসড়ে চলে যাচ্ছিলো, তারপর তাকে পায়ে গুলি করা হয়েছে।
সে তারপরেও চলে যাচ্ছিল, কিন্তু তারপরে তার বুকে ঠাকায় গুলি করে কিন্তু তাকে ওইখানে শেষ করে দেওয়া হয়েছে। এরকম গল্প শত শত, এরকম গল্প শত শত। বৃহস্পতিবার দিন যখন আমরা তুমুল আন্দোলন চলতেছিল, দুইটা ছেলে সম্ভবত ট্রান্সপোর্টেশনের, তারা লরি চালাতে পারে, তারা দেখলাম দুইটা লরি একই সাথে, একটা হচ্ছে ফ্লাইওভারের উপর দিয়ে, কারণ ফ্লাইওভারের উপর থেকে পুলিশ হামলা চালাচ্ছে, হানি ফ্লাইওভারের উপর দিয়ে, যেটা হচ্ছে কুতুবখালী যাত্রাবাড়ির দিকে উঠে গেছে, আর একটা হচ্ছে নিচের অংশে। দুইটা অংশে দুইটা ছেলে একই টাইমে দুইটা লরি টানতেছে। তাদেরকে বারবার বলতেছিলাম, ভাই তোদেরকে মেরে ফেলবে, তোরা যাইস না। তারা বলতেছিল যে ভাই আমরা তো মারা যাবো, আমরাও জানি, আপনারা তো আছেন, আমরা মরে গেলেও আপনারা সামনে আগে আসবেন। কারণ পুলিশ এত বেশি ফায়ার করতেছিল যে আমরা টিকতে পারতেছিলাম না। কিন্তু আল্লাহর এখানে অশেষ রহমত ছাড়া কিছুই না। কারণ আমরা যেই সব ভাই জান বাজি রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছিলাম, আমরা বুঝতে পারতেছিলাম কেন যেন আমাদেরকে সামনে টানে, সামনে টানে, সামনে টানে, আমাদেরকে পিছনে না সামনের দিকেই নিয়ে যাচ্ছে। আপনি হয়তো দেখছিলেন পুলিশের কোনো এক পুলিশ, হয়তো খুব পাওয়ারফুল একজন পুলিশ, সাবেক সেই স্বৈরশাসকের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিলেন, যে কিনা এখন অসংখ্য মামলার আসামি, পলাতক। দেখাচ্ছিলেন যে দেখেন এই যে যাকে গুলি করে সে পড়ে যাচ্ছে, সে কিন্তু ওয়ারিজনের ডিসি না কি জানি ছিল, আমি যতটুকু জানি, যাকে গুলি করতেছে সে পড়ে যাচ্ছে, বাকিরা কিন্তু কেউ যায় না, সবাই এগিয়ে আসতেছে। আমি বলবো এটার আল্লাহর অশেষ রহমত ছাড়া আর আমাদেরকে বিজয় দিবেন বলে আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার সেই তৌফিক, সেই সাহস দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। তবে দুঃখজনক হচ্ছে পরবর্তীতে আমাদের বিজয়ের মিছিল এই যাত্রাবাড়িতে একটা ম্যাচ আকার চালানো হয়েছে, ম্যাচ আকার চালানো হয়েছিল। যে ভয়াবহতাটা আমি যতটুকু জানতে পারছি যে এই লাশের সংখ্যাটা 200-500-র উপরে। দেশ স্বাধীন, বিজয় আনন্দে বিজয় মিছিল করতেছে। আপনারা এই মুহূর্তে এখন যেখানে বসে আছেন তার নিচেও একজন আইসিইউতে একজন পেশেন্ট আছে, যেখানে 5 তারিখে যাত্রাবাড়িতে গণপিটুনি, মানে এই যে আওয়ামী লীগ পুলিশে যে পিটুনি দিয়েছিল, মানে তার মাথা টাথা সব থেতলে দিয়েছে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী। সে বিজয় মিছিলে আনন্দ উদযাপন করার জন্য ঘর থেকে বেরিয়েছিল, আজকে সেও আইসিইউতে। এমনও হচ্ছে আমরা যারা লাশ রেস্কিউ করতে যাচ্ছি তাকেও গুলি করে মেরে ফেলা হচ্ছে। মানে এটা একটা ট্র্যাজেডি, ভয়ঙ্কর ট্র্যাজেডি, ভয়ঙ্কর এক তাণ্ডব চালিয়েছে এই যাত্রাবাড়ি থেকে শুরু করে মোহাম্মদপুর, রামপুরা, মিরপুর, উত্তরা, যেখানে যেখানে হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের আগ প্রথম আন্দোলনের সেই 5 দিন, যখন ওই দুইটা ছেলে টান দিয়ে চলে যাচ্ছে, প্রায় কাছাকাছি চলে গেছে পুলিশের, সম্ভবত আর সর্বোচ্চ তফাৎ ছিল 10-15 হাত, তাদেরকে ওইখানেই ব্রাশ ফায়ার করে এক প্রকার তাদের লাশ ফেলে দেওয়া হয়েছে। আমি জানি না পরবর্তীতে লাশকে আনতে পারছি কিনা, কারণ তখন আমার পায়ে অলরেডি ব্লিডিং আবার শুরু হয়ে গেছে। আমি আর থাকতে পারতেছি না, কারণ আমার মাথা ঘুরতেছে, রক্ত যেতে দেয়। মানে আমি 5 বার ড্রেসিং করছিলাম কিন্তু আমার রক্ত থামতেছিল না। বৃহস্পতিবার দিন সন্ধ্যার পরে আমি যেহেতু বাসায় চলে আসছিলাম, কারণ আমি আর টিকতে পারতেছিলাম না, আমার মাথা চক্কর দিয়েছে, আমার রক্ত থামতেছে না। পরবর্তীতে আন্দোলনের খবর নিয়ে জানতে পারি বৃহস্পতিবার দিন রাতে 8টা সাড়ে 8টার দিকে সেই ভাতের হোটেলের হারুন, সেই কিলার হারুন, যে কিনা মানুষের রক্ত নিয়ে লাশ নিয়ে খেলছে, সেই হেফাজত থেকে শুরু করে এখন অবধি বিভিন্ন নাটক বানিয়ে বানিয়ে মানুষকে হত্যা করেছে। বৃহস্পতিবার দিন সেই হারুন যখন যাত্রাবাড়ির এই ঘটনা দেখতে পর্যবেক্ষণ করতে আসছিল, দুঃখজনক বিষয় হচ্ছে সম্ভবত তার অনেক বেশি মায়া লেগে গেছে, এত মানুষ কেন এখানে কি করছে। সে সবাইকে ঘুম পাড়ায় দেওয়ার জন্য ব্রাশ ফায়ার করেছিল। যখন বড়ি গাছ লাড়া দিলে বড়িগুলো রাস্তায় জমিনে যেরকম বিছিয়ে থাকে, এভাবে লাশগুলো বিছিয়েছিল। আমরা হয়তো কিছু লাশ রেস্কিউ করতে পারছি না, কিছু আর পারি নেই, কারণ হচ্ছে তারা তখন গুলি চালাচ্ছিল, আর লাশের সংখ্যা আমরা গুনে কুলাতে পারতেছিলাম না। শুক্রবার দিন সকাল থেকে আমরা আবারও মোটামুটি লরি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। ওই লরিগুলো আমরা রাখতে পারিনি, কীভাবে যেন চলে যায়। কারণ হচ্ছে সারাদিন যুদ্ধ করলে একসময় ক্লান্তি আসবে, মানুষ তো, যন্ত্র তো না। শেষ রাতের পরে আমরা কেউ থাকতে পারি না, অথবা চলে যায় একটা সময় পরে। পরের দিন সকালে আমরা আরও কিছু দড়ি দিয়ে আবার ব্যারিকেড দিয়েছিলাম। ব্যারিকেড দেওয়ার কারণ হচ্ছে এইটাই, আমাদের যে মা বোনগুলো আসে তারা কিন্তু আমাদের মতো দৌড়াতে পারে না, আমরাও কিন্তু দৌড়াতে পারি না, ক্লান্ত হয়ে যায়। শুক্রবার দিন জুমার নামাজের আগ মুহূর্তে অলরেডি স্নাইপারের গুলি শুরু হয়েছে। সম্ভবত বৃহস্পতিবার রাতে কিছু স্নাইপার গুলি করছিল সন্ধ্যার পরে রাতে, কিন্তু শুক্রবারে ভয়াবহ তাণ্ডব চালাইছে স্নাইপার। জুমার আগ দিয়ে দেখলাম যে অলরেডি কয়েকজন মুরব্বী, সাধারণ পথচারী লাশ পড়া শুরু হয়ে গেছে। জুম্মার নামাজের পর তখন আমরা কুতুবখালী স্পটে ছিলাম। মানে পুলিশ দাঁড়ায় আছে কিন্তু স্নাইপারে গুলি চলতেছে, কোত্থেকে গুলি করতেছে আমরা খুঁজে পাচ্ছি না। ডানে দেখতেছি, বামে দেখতেছি, খুঁজে পাচ্ছি না। কিন্তু একটু পরপর দেখতেছে আমাদের ভাইরা শুয়ে যাচ্ছে আর গল গল করে রক্ত পড়তেছে, কারো মাথায়, কারো কপালে, কারো এইখানে, কারো পেটে, কারো বুকে, কারো পিঠে, কারো নিতম্বে, মানে যার যেখানে লাগতেছে। এটা তো মানে বলা বাহুল্য। জুম্মার নামাজের পরে 2টা-2:30টার দিকে জাস্ট কাজলাতে এট এ টাইম 11 জন কাজলার পয়েন্টে গান, মানে শুধু স্নাইপার গুলিতে পড়ছে। হয়তো কিছু বেঁচে আছে, ম্যাক্সিমাম লোকে মারা গেছে। যাদের মাথায় গুলি লাগছে
এরা তো আসলে বেঁচে থাকার কোনো প্রশ্নই আসে না। যদি আল্লাহ হায়াত দিকে দিয়ে থাকে তাহলে বেঁচে আছে, তাহলে আর না হয় ম্যাক্সিমাম লোকই কিন্তু মারা গেছে। শুক্রবারের সেই তাণ্ডব একটা পর্যায়ে রণক্ষেত্র পর্যায়ে আবার চলে যায়। সেই জুম্মার পর থেকে এইভাবে লাশ পড়তে আসছে, ছাত্র জনতা মাঠে, সাধারণ মানুষ মাঠে। শুক্রবার দিনের দুপুরে পরে বিকাল গড়িয়ে আসলো, তুমুল যুদ্ধ চলতেছে। পুলিশ কখনো কখনো আমাদেরকে গুলি করতেছে, ধাওয়ানি দিচ্ছে। যখন আবার তাদের অস্ত্র গুলির শেষ হয়ে যাচ্ছে, যোগান শেষ হয়ে যাচ্ছে, তারা দেখা যাচ্ছে কিছু লোককে রেখে দিয়ে তারা আবার অস্ত্র লোড করতে চলে যাচ্ছে। আবার আধা ঘন্টা 1 ঘন্টা পর অস্ত্র লোড করে আসছে, তারা আবার ফায়ার শুরু করছে। এইভাবে পুলিশ একের পর এক গুলি চালাইছে, একের পর এক ফায়ার করছে। শনিবার দিন থেকে আমাদের আন্দোলনটা, তখনও আমাদের শনি একটা দিয়ে মানুষ নামতেছিল, কাজলা দিয়ে মানুষ নামতেছিল, আমাদের গুলি করতেছিল। আর বিশ্বাস করবেন কিনা জানি না, মানুষ গলির মুখে জাস্ট দেখতে আসছে যে কি হচ্ছে। এই দেখতে আসার মাধ্যমে বহু লোক মারা গেছে, শয়ে লোক মারা গেছে, গুলি করে দিচ্ছে। কেন দেখতে আসছে? কেন তার গলির মুখে দাঁড়াইছে? ইভেন বাসা বয়ে গুলি খেয়েছে। গুলি যে যখন ছুটছে, এই গুলি কোথায় যায় লাগছে তারা কিন্তু বলতে পারে না। বাসায় বসে গুলি খেয়েছে, হেলিকপ্টার থেকে বলেন আর পুলিশ থেকে বলেন। ইভেন কি আওয়ামী লীগের লোকগুলো, এই জানোয়ারগুলো পুলিশের পিছনে থেকে, তাদের সাহস নাই, তারা সবসময় পুলিশের পিছনে ছিল। পুলিশের পিছনে থেকে তারা পুলিশের মাধ্যমে সাহস সঞ্চয় করে তারা গুলি করছে। এই ভিডিও ফুটেজ অসংখ্য আপনারা অলরেডি নিউজ, টিভি চ্যানেল, মিডিয়াতে দেখতে পাইতেছেন। আজকে কি তাদের ব্যাপারে কোনো কথা হচ্ছে? আমরা তো নিরস্ত্র ছিলাম। এই অস্ত্র যোগান কারা দিছে? এই অস্ত্র কোথা থেকে পাইছে? তাদের ব্যাপারে কিন্তু কোনো কথা হচ্ছে না। শুধু পুলিশ দায়ী না, এর সাথে আওয়ামী লীগের লোকরাও দায়ী ছিল। আমি এমন বহু লোককে দেখছিলাম যে কিনা কুলি, হয়তো আড়তের কুলি, দিনমজুর, রিক্সা চালায়, সিএনজি চালায়, বা সাধারণ অত্যন্ত গরিব মিস্ত্রি বা টোকাই বলতে পারে, এরাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে। তাদের এই সাহসী ভূমিকা স্যালুট। এটা আসলে বলতে পারবে না। কারণ আমি যদি বলি যুদ্ধের ময়দানে, এই যে যুদ্ধের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে, পায়েরটা তো আর দেখাতে পারছে, পায়েরটা পায়ে যে বুকে যে ব্যথা পেয়েছে সেগুলো খুলে দেখাতে পারতেছি না। আমরা যুদ্ধের ময়দানে কিন্তু আমরা বেশি সংখ্যক লোক ছিলাম না, বিজয়ের মিছিলে কিন্তু সবাই ছিল। যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করি, খালি মানুষকে বিলিগে ডেকে বলছিলাম, ভাই নামেন, হাতে চুরি করে ঘরে বসে থাকেন না, মায়ের আঁচলের তলে আর বইয়ের আঁচলের তলে বসে থাকেন না, দেশটাকে ভালোবাসেন, দেশটাকে বাঁচান। আমরা অসংখ্য আহ্বান করছিলাম। প্রথম আন্দোলনে কিন্তু আমরা অল্প সংখ্যক মানুষই কিন্তু যুদ্ধের ময়দানে এই বুক পেতে দিয়েছিলাম। হ্যাঁ, পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে যখন দেখলাম যে সুশীল সমাজ, সাংবাদিক বা আইনজীবীরা ধাপে ধাপে যখন নেমে আসছে, আলহামদুলিল্লাহ, তখন হয়তো অনেকেই সাহস করছে। আসলে কি এই জায়গাটাই, সাহসের জায়গাটায় মানুষকে খিঞ্জির বেঁধে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, এই টোকাই, এই দিনমজুরদের আসলে ভূমিকা কোনোভাবে দেওয়া যাবে না। ওই যে 2টা ছেলের গল্প বললাম না, যে তারা জানে তারা মারা যাবে, তারা যে ভূমিকাটা রাখছিল, আমার মনে হয় না অনেকেই রাখতে পারবে। শুক্রবার দিনের সেম কাহিনী, ছেলেটাকে বলা হচ্ছিল, একটা ছেলে আবার একটা লরি নিয়ে টানছে, তাকে বলা হচ্ছিল যে বৃহস্পতিবার কিন্তু সেম ঘটনা ঘটছে, বলো যে ভাই আমি আবার চেষ্টা চালাবো, তারা মারা গেছে, আমি তো বেঁচে আসছি, আমি যদি মারা যাই আপনারা কিন্তু আগাবেন। এই যে সাহসী ছেলেদের ভূমিকা, এমনও হয়েছে আমার নিজেরও ভয় লাগতো। সম্ভবত শুক্রবার দিন আসরের পরে মাগরিবের আগ দিয়ে আমরা তখন দ্বিতীয় টোল প্লাজাতে আমরা অবস্থান করতেছিলাম। পুলিশ তখন খুব মারমুখী হামলা চালাচ্ছিল। ওইখান থেকে কাজলা ব্রিজ দিয়েও একটা আমাদের আন্দোলনকারী এক ভাইরা ঢুকছিল, ওই দিক থেকে হামলা চালাচ্ছে, আমাদের থেকে হামলা চালাচ্ছিল। আমি দ্বিতীয় সারিতে ছিলাম, প্রথম সারিতে ওই মুহূর্তে আমারও সাহসী কুলাচ্ছিল। মানুষ তো মাঝে মাঝে ভয়ে আমার ভিতরে সৃষ্টি হয়। আমি দেখতেছি তাদের থেকে আমি 5 হাত দূরে, এখান দিয়ে 6-7 জন, এখান দিয়ে 6-7 জন, পুলিশ আছে কয়েকশো। তাদের পিছনের কাতারে আমরা আরও 7-8 জন ছিলাম, তাদের থেকে 2-3 হাত পিছনে, আমাদের পিছনে আর কেউ নেই। এটা কি যুদ্ধ বলে? খালি হাতে যুদ্ধের ময়দানে আত্মহত্যার সামিলের মতো আমরা এভাবে দাঁড়িয়েছিলাম ঢাল হয়ে, কিন্তু পিছু হটিনি। কিন্তু যুদ্ধের ময়দানে আমরা অসংখ্য লোককে দেখি, বিজয়ের মিছিলে সবাইকে দেখছি, লুটপাট করতে এবং ভদ্রভদ্র লোকদেরকে দেখছি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করছে, সেটা নিয়ে কোনো দুঃখ নেই। শনিবার দিন সকাল থেকে আমরা সাধারণ মানুষ নামাজ শুরু করছিল, তারপরে গুলি চালাইছে, অসংখ্য মানুষ মারা গেছে। রবিবার দিন দুপুর 12টা না 2টা পর্যন্ত আমরা কয়েকজন ধরে রাখছিলাম, পরে আমরা ধরে রাখতে পারি নাই, কারণ অস্ত্রের মুখে আসলে পারা যায় না। কতক্ষণ পারা যায়? বললাম না, আমি আমার ডান থেকে পড়ে যেতে দেখছি, লাশ হয়ে যেতে দেখছি, বাম থেকে লাশ হয়ে যেতে দেখছি, আমার পিছন থেকে লাশ হয়ে যেতে দেখছি, আমার সামনে থেকে লাশ হয়ে যেতে দেখছি। হয়তো আল্লাহ হায়াত দিছে দেখে যুদ্ধের ময়দানে বেঁচেছিলাম। কারণ
কেউ যুদ্ধের ময়দান থেকে ফেরত আসছে, আর কেউ ঘরে বসেও গুলি খেয়েছে। আল্লাহর হায়াত যে যেখানে ছিল সে সেভাবেই মারা গেছে। আচ্ছা, এমনও ঘটনা ঘটছে, আপনাকে আমি ছোট্ট একটা ঘটনা বলি। কুমিল্লা মনোহরগঞ্জের সম্ভবত এলডিআরপির মন্ত্রী ছিলেন তাজুল ইসলাম, তার নেতৃত্বে আমাদের শনি একটা ছেলে মারা গেছিলো। তার লাশটা সেখানে দাফন করতে দেয়নি। কেন? সেই আন্দোলনের শহীদ। তার লাশটা সেই লাকসাম মনোহরগঞ্জ থেকে ঘুরেয়া আবার তাকে ঢাকা মাতুয়া লাইনে কবর দিতে হয়েছে। বুঝতে পারতেছেন কি নৃশংসতা করা হয়েছে? আপনি তো দেখছেন টিভি ফুটেজে যে একটা ছেলেকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল আরেকটা ছেলে, দেখছিলেন না? ছেলেটা কিন্তু কাজলার পয়েন্টে মারা গেছে। এই দক্ষিণ কাজলা, এই ফাতনাস পেট্রোল পাম্প সপ্তাহের সামনে গুলিতে, এখানেই ছেলেটাকে এক বন্ধু আরেক বন্ধুকে টেনে নিয়ে গেছে। পুলিশ কীভাবে গুলি করছে দেখছিলেন? একটা মানুষ যে সে আমার শত্রু, মানুষ কি বাঁচার অধিকার নাই? রামপুরের ঘটনা তো দেখছেন, পালিয়েছিল সে ছেলেটাকে গুলি করা হয়েছে। একটা ছেলেকে তো দেখছেন যে সাজোয়া ট্যাঙ্কের থেকে কীভাবে ফেলে দেওয়া হয়েছে, তখন কিন্তু সে জীবিত। এরা কি মানুষের কাতারে পড়ে? আসলে প্রথম আন্দোলনের তো আমি যদি বলি, আমি আমার চোখের সামনে দিয়ে 2-400 লাশ পড়তে দেখছি প্রথম আন্দোলনে। প্রথম যে 5 দিন আমি তো প্রত্যেকটি স্পটে যা দেখার সুযোগ হয়নি, আমার চোখের সামনে দিয়েছে। তাহলে আমি যখন কুতুবখালীতে ছিলাম তখন কাজলায় কী করতেছিল? আমি যখন কাজলায় ছিলাম তখন সৈনিকরা রায়ের বাগ কী করতেছিল? লাশ কিন্তু পড়তেই ছিল। আর আওয়ামী লীগের লোকেরা আমাদের সাধারণ মানুষের প্রতি অনেক অত্যাচার করছে। আপনাকে আরেকটু বলি, আন্দোলন যখন একটা পর্যায়ে আমাদের নেট অফ করে দেওয়ার পরে 22 তারিখের পরের ঘটনাগুলো, আওয়ামী লীগের লোকরা যারা সাধারণ একটা দিনমজুর মানুষকে পানি খাওয়াইছে, একজন সেলুনওয়ালা মানুষকে পানি খাওয়াইছে, একজন তরকারি বিক্রি করে মানুষকে পানি খাওয়াইছে, এদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে কাউকে জেল দিয়ে দিছে। আর যার টাকা ছিল 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ এভাবে টাকা খাইছে, বা মামলা দিচ্ছে। পরবর্তীতে আমি আত্মগোপন বা জেরা, কিন্তু আন্দোলন থামাইনি। হয়তো আমি আমার নিজের এলাকায় থাকতে পারি, সংক্ষেপে যদি বলতেন। আমার নিজের এলাকায় থাকতে পারি, আমি মোহাম্মদপুরে ওই সাইডে আমি আন্দোলনের তুমুলভাবে আমি ছিলাম। আর ওই সাইডে যেহেতু পাশেই গণভবন, আর এই পাশে জাহাঙ্গীর কবির নানকের নিজে, সেখানে সে তার লেজুয়া বাহিনী মানে গণহত্যা চালাইছে, এবং সেটা ভিডিও ফুটেজ অলরেডি পিনাকা ভট্টাচার্য দাদার ভিডিওতে আপনারা দেখতে পাইছেন। আমি চাইবো এখন আমাদের স্বাধীন বাংলাদেশে সামনের দিনে এই পুলিশ যেন মানুষের বন্ধু হয়ে দাঁড়াতে পারে, মানব বান্ধব একটা পুলিশ হয়ে দাঁড়াতে পারে। যে যারা এই যুদ্ধের ময়দানে বা পথচারী ছিলেন বা যে কোনোভাবে আহত নিহত হয়েছে, তাদের তদারকির ব্যাপারে যেই ঢিলামিটা দেখতে পাচ্ছিস তা অত্যন্ত দুঃখজনক। হসপিটাল যেভাবে অর্থের অভাবে আইসিইউতে মানে লড়তে পারতেছে না, মারা যাচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্র কেন এখনও চুপ হয়ে বসে আছে? তাদের পাশে কেন রাষ্ট্র দাঁড়াচ্ছে না? এটা আসলে আমার একটা প্রশ্ন।